দেখুন, জগতের যিনি প্রভু তার কি ক্রোধ রাগ আছে? আর যদি তিনি ক্রোধিত হন কি হতে পারে? আমরা মহাদেবের ক্রোধ এবং রাগের পরিচয় বিভিন্ন জায়গায় পেয়েছি, শিবপুরাণেও পেয়েছি, অনেক জায়গাতে পেয়েছি। আজকে জগন্নাথের ক্রোধ এটা নিয়ে আধ্যাত্মিক আলোচনা থাকবে। সঙ্গে আজকের যোগ, আজকে একটা বিশেষ দিন, আপনারা জানেন, মহামুহূর্ত আজকে সেই 13ই জুলাই চতুর্দশী যুক্ত সোমবতী অমাবস্যা। তো আজকের দিন কতটা গুরুত্বপূর্ণ, সঙ্গে আজকের কি কি যোগ তৈরি হচ্ছে, সঙ্গে রাশিফল নিয়ে আজকের অনুষ্ঠানে আমি স্বাগত জানাবো আপনাদের প্রিয় মানুষ, ভাগ্যবার্তার মূল কাণ্ডারি, আপনাদের প্রত্যেকের কাছে প্রিয় মানুষ, পুরোধায়ী অনুষ্ঠানের ভৃগুর শ্রী জাতক পণ্ডিতজিকে স্বাগত জানাই। পণ্ডিতজিকে আজকের অনুষ্ঠানে নমস্কার। আজকের অবশ্যই জগন্নাথ কথা থাকবে। আজকে সেই সোমবতী অমাবস্যা। আজকের সোমবতী অমাবস্যায় আমি তারাপীঠে থাকব এবং সোমবতী অমাবস্যায় কী কী করণীয় সেটা নিয়ে আমি বলবো আপনাদের আজকের দিনে। প্রথমে আজকের রাশিফল বলবো, তারপরে আমি আসবো পরবর্তী অনুষ্ঠান নিয়ে। আজ হচ্ছে কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথি, সন্ধে 6টা 25 মিনিট পর্যন্ত, তারপর শুরু হবে অমাবস্যা তিথি। আজ হচ্ছে গোচরে আত্মকারক গ্রহ হচ্ছে রবি। আজকের গোচরে রাজ্যকারক গ্রহ হচ্ছে বুধ এবং শনি। আজকের রাহুকাল হচ্ছে সকাল 6টা 41 মিনিট থেকে 8টা 21 মিনিট পর্যন্ত, এবং আজকের অভিজিৎ মুহূর্ত দুপুর 12টা 2 মিনিট থেকে 12টা 50 মিনিট পর্যন্ত। আজকে হচ্ছে ধ্রুবযোগ। ধ্রুবযোগ থাকবে বিকেল 4টে 59 মিনিট পর্যন্ত। রবি আজকে অবস্থান করছে মিথুন রাশির পূর্ণবসু নক্ষত্রে, চন্দ্র আজকে অবস্থান করবে মিথুন রাশির আদ্রা নক্ষত্রে, মঙ্গল আজকে অবস্থান করবে বৃষ রাশির রোহিণী নক্ষত্রে, বুধ আজকে অবস্থান করবে মিথুন রাশির পূর্ণবসু নক্ষত্রে, বৃহস্পতি আজকে অবস্থান করবে কর্কট রাশির পুষ্যা নক্ষত্রে, শুক্র আজকে অবস্থান করবে সিংহ রাশির মঘা নক্ষত্রে, শনি আজকে অবস্থান করবে মীন রাশির রেবতী নক্ষত্রে, রাহু আজকে অবস্থান করবে কুম্ভ রাশির শতবিশা নক্ষত্রে, কেতু আজকে অবস্থান করবে সিংহ রাশির মঘা নক্ষত্রে। আজ রাশির দ্বিতীয় বৃহস্পতির অবস্থান, অর্থাৎ চন্দ্র আজকে অবস্থান করছে মিথুন রাশিতে, বৃহস্পতি আজকে অবস্থান করছে কর্কট রাশিতে। যদি কোনো জাতক জাতিকার জন্মকালীন জন্মছকে রাশির দ্বিতীয় বৃহস্পতির যদি অবস্থান থাকে, তাকে বলা হয় অধিযোগ। অধিযোগ মূলত বৃহস্পতি এবং শুক্রের অবস্থানের উপরই হয়। আর অধিযোগ হচ্ছে শুক্র যদি কখনো স্বক্ষেত্রস্থ থাকে রাশির অষ্টমে, তবেই অধিযোগ হয়। আর বৃহস্পতির অধিযোগ মূলত হয় বৃহস্পতির রাশির দ্বিতীয় যদি বৃহস্পতির অবস্থান থাকে। তবে দেখা যায় যে বৃহস্পতি যদি স্বক্ষেত্রস্থ থাকে, বৃহস্পতি যদি তুঙ্গি থাকে, বৃহস্পতি যদি সবলভাবে থাকে, সেই অধিযোগের সুফল কিন্তু অত্যন্ত শুভ। অর্থাৎ বৃহস্পতি যদি মীন রাশিতে থাকে এবং চন্দ্র যদি কুম্ভ রাশিতে থাকে, বৃহস্পতি যদি ধনু রাশিতে থাকে, চন্দ্র যদি বৃশ্চিক রাশিতে অবস্থান করে, অর্থাৎ বৃহস্পতি যদি চন্দ্র যদি মিথুন রাশিতে থাকে, বৃহস্পতি যদি কর্কট রাশিতে থাকে, অধিযোগের সৃষ্টি হয়। এবং এই অধিযোগ অত্যন্ত শুভ। জাতক জাতিকার জীবনে অর্থনৈতিক সাফল্য দেয়, কর্মজীবনে সাফল্য দেয়, উচ্চ শিক্ষার ক্ষেত্রে সাফল্য দেয়, এবং বৃহস্পতির মহাদশায় অত্যন্ত সাফল্য আসে অধিযোগের জাতক জাতিকাদের। বৃহস্পতি এবং চন্দ্র দ্বারা অনেক যোগই কিন্তু আমি আলোচনা করেছি এর আগে। বৃহস্পতি চন্দ্রের অবস্থানের দরুন জীবযোগ, গজকেশরী যোগ, গজলক্ষ্মী যোগ, গজযোগ, অধিযোগ, হংসযোগ
এবং নানাবিধ যোগ নিয়ে কিন্তু আমি এর আগেও আলোচনা করেছি। আজকের এই অধিযোগ নিয়ে আলোচনা করলাম। আজকের এই বিশেষ যোগ গোচরে আছে এবং অধিযোগের ক্ষেত্রে কিন্তু মূলত দেখা যায় যে যখন যে রাশির উপরে অধিযোগ হয়, যোগের সৃষ্টি হয় গোচরে, এবং তার একাদশ ভাবের অধিপতি গ্রহের কিন্তু অত্যন্ত সাফল্য আসে। আসবো আজকে ধ্রুবযোগ নিয়ে। ধ্রুবযোগ অত্যন্ত শুভযোগ। এই যোগে জন্মগ্রহণকারী জাতক জাতিকাদের জীবনে কিন্তু অত্যন্ত সাফল্য পায়। ধ্রুবযোগের জাতক জাতিকাদের জীবনে কিন্তু যারা জন্মগ্রহণ করে তাদের জীবনে কিন্তু নানাবিধ সাফল্য আসে শুভ গ্রহের মহাদশায়, বিশেষ করে পঞ্চমপতি বা ভাগ্যপতি গ্রহের মহাদশায়। আজ হচ্ছে বিশেষই অমাবস্যা তিথি, অর্থাৎ সোমবতী অমাবস্যা। এই অমাবস্যায় আপনারা কিন্তু আপনাদের নানা রকম গ্রহদোষ এর ক্ষেত্রে কিন্তু আপনারা আজকের দিনটি কোনো মন্দিরে পুজো দিতে পারেন। তবে একটি কথা বলবো যে আজকের এই বিশেষ দিনে কিন্তু আপনার বাড়িতে কিন্তু মহামৃত্যুঞ্জয়ী যজ্ঞ করতে পারেন। মহামৃত্যুঞ্জয়ী যজ্ঞ আজকের দিন কিন্তু বিশেষভাবে শুভ। আপনার যদি বাড়িতে মন্দির থাকে বা আলাদা ঘরে, আপনার যে ঘরে আপনি মন্দির আছে সেই ঘরে কিন্তু আজকে মহামৃত্যুঞ্জয়ী যজ্ঞ করতে পারেন আপনাদের পরিবারের সবাইকে নিয়ে, অর্থাৎ কোনো ব্রাহ্মণকে দিয়ে একটি পার্থিব শিবলিঙ্গ বানিয়ে, অর্থাৎ গঙ্গা মাটি দিয়ে একটি মাটির শিবলিঙ্গ বানিয়ে এবং সেই শিবলিঙ্গের প্রাণ প্রতিষ্ঠা করে আপনারা কিন্তু মহামৃত্যুঞ্জয়ী অর্থাৎ যজ্ঞ করতে পারেন। এবং 108টি বেলপাতা সে পার্থিব শিবলিঙ্গে অর্পণ করতে হবে এবং 108টি বেলপাতায় যজ্ঞে দিতে হবে এবং মহামৃত্যুঞ্জয়ী মন্ত্র পাঠের মাধ্যমে একটি একটি করে হচ্ছে বেলপাতা অর্পণ করতে হবে যজ্ঞে। এবং এই যজ্ঞ যদি করা হয় বাড়িতে যারা বিভিন্ন রকম শারীরিক মানসিক দিক থেকে প্রতিকূলতায় ভুগছেন, আজকের এই বিশেষ দিনে কিন্তু আপনারা এই যজ্ঞটা করতে পারেন। আমি একটি কথা বলবো, যখন আমি নিজে একটি বিশেষ খারাপ সময় ছিলাম, অসুস্থ ছিলাম, এর আগেও কিন্তু এরকম একটা যোগ পড়েছিল, আমি কিন্তু বাড়িতে করেছি যজ্ঞ, এই মহামৃত্যুঞ্জয়ী এই যজ্ঞ। হ্যাঁ, আর এই যজ্ঞ আমার বাড়িতেও হয়। এই মহামৃত্যু চতুর্দশী যুক্ত যদি অমাবস্যা হয় বা চতুর্দশী যদি সোমবার পড়ে, এবং সেই সোমবার কিন্তু আমার বাড়িতেও এই ধরনের যজ্ঞ হয়। হ্যাঁ, তা এই যজ্ঞ আপনারা আপনার বাড়িতেও করতে পারেন কোনো ব্রাহ্মণকে ডেকে, এবং নিষ্ঠা সহকারে এই যজ্ঞ করুন, অত্যন্ত শুভ ফল পাবেন। যারা শারীরিক বা মানসিক নানা রকম বাধা বিড়ম্বনার মধ্যে প্রতিকূলতার মধ্যে কাটাচ্ছেন, এবং এই যজ্ঞ আপনারা বাড়িতে নিজেরাই করে নিতে পারেন। এবার আসবো যে আজকে কিভাবে আপনারা পালন করবেন। আজকের দিনটি আপনারা অবশ্যই নিরামিষ খাবেন এবং তার পাশাপাশি যারা আমি উপবাসের বিরুদ্ধে, আপনারা কিছু না কিছু খাবার খাবেন। অনেকেই যে উপবাস করে দাঁতে কাটে না এমন কিছু, মানে এমনভাবে আপনারা অনেকে উপবাস করেন, আমি তার পক্ষপাতী নই। আপনারা কোনো লিকুইড খাবার খেতে পারেন, আর নুন জাতীয় কোনো খাবার খাবেন না, পোড়া জাতীয় কোনো খাবার খাবেন না। কারণ নুন খাবারকে বলা হয় এটো, অর্থাৎ নুন জাতীয় কোনো খাবার এবং পোড়া জাতীয় কোনো খাবার আজকের দিনে খাবেন না। যারা মূলত আপনারা লিকুইড জাতীয় কোনো খাবার খেতে পারেন, ফল মূল মিষ্টি এবং শরবত এই জাতীয় খাবার আপনারা খেতে পারেন, এবং সন্ধ্যেবেলায় কোনো মন্দিরে পুজো দিতে পারেন। এবং যারা আমার কাছে আজকে গ্রহদোষ খণ্ডন করছেন, প্রত্যেককে আমি লিঙ্ক পাঠিয়ে দিয়েছি এবং পুজোর পর আপনারা ভিডিও পাবেন। আজকের এই বিশেষ দিনটাকে আপনারা বিশেষভাবে পালন করুন, অত্যন্ত সাফল্য পাবেন। সন্ধ্যেবেলায় গৃহে
অর্থাৎ সদর দরজার কাছে দুটো প্রদীপ জ্বালিয়ে দেবেন এবং ঠাকুরের সামনে আপনারা একটি সর্ষের তেলের প্রদীপ পূর্ব দিকে মুখ করে জ্বালিয়ে দেবেন এবং অমাবস্যা চলাকালীন অর্থাৎ 6:25 পর সন্ধেবেলায়। এবার আজকে রাশি নিয়ে বলবো। আজ মেষ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে অত্যন্ত শুভ, অর্থনৈতিক সাফল্য, কর্মক্ষেত্রে সাফল্য। মেষ রাশি জাতক জাতিকায় দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য পাবেন। শুভ দিক দক্ষিণ এবং পশ্চিম দিক, শুভ রং হচ্ছে আপনাদের লাল এবং সাদা। 1 সংখ্যার জাতক জাতিকের ক্ষেত্রে শুভ, 8 সংখ্যার জাতক জাতিকের ক্ষেত্রে অশুভ। বিশ্বরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রেও আজকের দিনটি নানাবিধ শুভ ফল পাবেন। আজ হচ্ছে অর্থনৈতিক সাফল্য, কর্মক্ষেত্রে সাফল্য, ব্যবসা ক্ষেত্রেও সাফল্য। বিশ্বরাশি জাতক জাতিকারা আজ যে কোনো শুভ কাজের ক্ষেত্রে দক্ষিণ পশ্চিম দিকে অগ্রসর সাফল্য। শুভ রং হচ্ছে আপনাদের সাদা এবং হলুদ। আজ 9 সংখ্যার জাতক জাতিকের ক্ষেত্রে শুভ, 3 সংখ্যার জাতক জাতিকের ক্ষেত্রে অশুভ। মিথুন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটিও নানাবিধ প্রতিকূলতা, অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত, প্রিয়জনের সাথে মতানৈক্য, গুপ্ত সত্যি বৃদ্ধি হতে পারে। মিথুন রাশি জাতক জাতিকারা আজ যে কোনো শুভ কাজের ক্ষেত্রে পূর্ব উত্তর দিকে অগ্রসর সাফল্য। শুভ রং সবুজ এবং সাদা। আজ 8 সংখ্যার জাতক জাতিকের ক্ষেত্রে অশুভ, 7 সংখ্যার জাতক জাতিকের ক্ষেত্রে শুভ। কর্কট রাশি জাতক জাতিকের ক্ষেত্রে আজকের দিনটিও নানাবিধ প্রতিকূলতা, কর্কট রাশি জাতক জাতিকের মানসিক টেনশন বৃদ্ধি হতে পারে, অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত, প্রিয়জনের সাথে মতানৈক্য, গুপ্ত সত্য বৃদ্ধি হতে পারে। কর্কট রাশি জাতক জাতিকারা যে কোনো শুভ কাজের ক্ষেত্রে দক্ষিণ পশ্চিম দিকে অগ্রসর সাফল্য। শুভ রং সাদা এবং হলুদ। আজ 8 সংখ্যার জাতক জাতিকের ক্ষেত্রে অশুভ, 9 সংখ্যার জাতক জাতিকের ক্ষেত্রে শুভ। আজ সিংহ রাশি জাতক জাতিকের ক্ষেত্রে সর্বক্ষেত্রে সাফল্য, প্রবল অর্থপ্রাপ্তি, কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি, পদোন্নতি, সন্তানের সাফল্যের প্রবল যোগ। সিংহ রাশি জাতক জাতিকারা আজ যে কোনো শুভ কাজের ক্ষেত্রে দক্ষিণ পশ্চিম দিকে অগ্রসর সাফল্য। শুভ রং হচ্ছে আপনাদের লাল এবং সাদা। আজ 4 সংখ্যার জাতক জাতিকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ, 5 সংখ্যার জাতক জাতিকের ক্ষেত্রে অশুভ। কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি শুভ, অর্থলাভ, কর্মক্ষেত্রে সাফল্য, পেশাগত ব্যবসার সাথে যুক্ত আছে, অর্থান্ত সাফল্য মিলবে। দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য আছে। কন্যা রাশির জাতক জাতিকার যে কোনো শুভ কাজের ক্ষেত্রে পূর্ব উত্তর দিকে অগ্রসর হবে সাফল্য। শুভ রং সবুজ এবং সাদা। আজ 4 সংখ্যার জাতক জাতিক অশুভ, 3 সংখ্যার জাতক জাতিকের ক্ষেত্রে শুভ। তুলা রাশির জাতক জাতিকের ক্ষেত্রেও আজকের দিনটি নানাবিধ সাফল্য যোগ। আজ ভাগ্যোন্নতি, কর্মোন্নতি, উচ্চশিক্ষার ক্ষেত্রে সাফল্য। আজ তুলা রাশির জাতক জাতিকের দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য, প্রিয়জনের সাফল্যের প্রবল যোগ। আজ আপনার যে কোনো শুভ কাজের ক্ষেত্রে পূর্ব দক্ষিণ দিকে অগ্রসর হবে সাফল্য। শুভ রং হচ্ছে আপনাদের সাদা এবং নীল। আজ 3 সংখ্যার জাতক জাতিকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ, 8 সংখ্যার জাতক জাতিকের ক্ষেত্রে অশুভ। বৃশ্চিক রাশির জাতক জাতিকের ক্ষেত্রে আজকের দিনটি নানাবিধ প্রতিকূলতা, অর্থনাশ, গুপ্ত সূত্র বৃদ্ধি, প্রিয়জনের সাথে মতানৈক্য। বৃশ্চিক রাশির জাতক জাতিকের সর্বক্ষেত্রে ভেবেচিন্তে অগ্রসর হবেন। শুভ দিক হচ্ছে দক্ষিণ পূর্ব দিক। শুভ রং হচ্ছে আপনাদের লাল এবং সাদা। আজ 8 সংখ্যার জাতক জাতিকের বিশেষভাবে শুভ, 3 সংখ্যার জাতক জাতিকের ক্ষেত্রে অশুভ। ধনুরাশির জাতক জাতিকের ক্ষেত্রে আজকের দিনটি অত্যন্ত শুভ, অর্থলাভ, কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি, পদোন্নতি, সন্তানের সাফল্য। যারা পেশাগত ব্যবসাতে যুক্ত আছেন অত্যন্ত শুভ আজকের দিনটি। আজ ধনুরাশি জাতক জাতিকার যে কোনো শুভ কাজের ক্ষেত্রে পূর্ব উত্তর দিকে অগ্রসর সাফল্য। শুভ রং হচ্ছে আপনাদের হলুদ এবং সাদা। আজ 1 সংখ্যার জাতক জাতিকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ, 3 সংখ্যার জাতক জাতিকের ক্ষেত্রে অশুভ। মকর রাশি জাতক জাতিকের ক্ষেত্রে আজকের দিনটি কিছু প্রতিকূলতা। মকর রাশি জাতকেরা সর্বক্ষেত্রে ভেবেচিন্তে অগ্রসর হবেন। আজ কোনো মতানৈক্যে জড়াবেন না। মকর রাশি জাতক যারা ব্যবসা করছেন, ব্যবসা ক্ষেত্রে নানা রকম প্রতিকূলতা, অর্থনাশের যোগ। মকর রাশি জাতক জাতিকাদের আজ যে কোনো শুভ কাজের ক্ষেত্রে দক্ষিণ পূর্ব দিকে অগ্রসর সাফল্য। শুভ রং হচ্ছে আপনাদের নীল এবং সাদা। 5 সংখ্যার জাতক জাতিকাদের বিশেষভাবে শুভ, 2 সংখ্যার জাতক জাতিকের ক্ষেত্রে অশুভ। কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি বিশেষভাবে শুভ। আজ অর্থলাভ, কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি, পদোন্নতি, সন্তানের সাফল্য। কুম্ভ রাশির জাতক জাতিকারা আজ যে কোনো শুভ কাজের ক্ষেত্রে আজ সাফল্য মিলবে। যারা পেশাগত ব্যবসাতে যুক্ত আছে অত্যন্ত শুভ। আজ কুম্ভ রাশির জাতক জাতিকারা যে কোনো শুভ কাজের ক্ষেত্রে দক্ষিণ পূর্ব দিকে অগ্রসর হবে সাফল্য। শুভ রং হচ্ছে আপনাদের নীল এবং সাদা। আজ 1 সংখ্যার জাতক জাতিকে বিশেষভাবে শুভ, 3 সংখ্যার জাতক জাতিকের ক্ষেত্রে অশুভ। মীন রাশির জাতক জাতিকের ক্ষেত্রেও আজকের দিনটি শুভ, প্রবল অর্থনৈতিক সাফল্য, কর্মক্ষেত্রে সাফল্য, ব্যবসা ক্ষেত্রে সাফল্য। মীন রাশির জাতক জাতিকারা যারা শিল্প কলা জগতের সাথে যুক্ত আছে অত্যন্ত শুভ এবং পেশাগত ব্যবসাতে যুক্ত আছে অত্যন্ত শুভ ফল পাবেন। আজ মীন রাশি জাতক জাতিকাদের বিদ্যার্থীদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ। আজ আপনার যে কোনো শুভ কাজের ক্ষেত্রে পূর্ব দক্ষিণ দিকে অগ্রসর হবে সাফল্য। শুভ রং হচ্ছে হলুদ এবং সাদা। আজ 9 সংখ্যার জাতক জাতিকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ, 7 সংখ্যার জাতক জাতিকের ক্ষেত্রে অশুভ। আচ্ছা, এবার আমরা আলোচনায় আসবো, কিন্তু তার আগে বলে দিই যে যারা
পণ্ডিতজির সান্নিধ্যে আসবেন বা তার সমস্যা নিয়ে আলোচনা করবেন, তাদের জন্য বুকিং অপশন টিভি স্ক্রিনে রয়েছে, বুকিং নাম্বার রয়েছে, সেখানে বুক করিয়ে নেবেন। আর আজকের দিনটা চলে যাক, আমরা ফার্দার শিডিউল আবার বলে দেবো আপনাদের। আজ যারা তারাপীঠে আসতে চাইছেন তারা তারাপীঠে আসবেন, তবে এখন আর কাজ নতুন করে করানো সম্ভব হবে না। তারাপীঠে আসতে পারেন, যজ্ঞের অনুষ্ঠানে সঙ্গে থাকতে পারেন পণ্ডিতজির, যেটা হচ্ছে চতুর্দশী যুক্ত আজ সম্মতি অবশ্যই কী কী করতে হবে আপনাদেরকে পণ্ডিতজি বলে দিলেন, সেগুলো পালন করার চেষ্টা করুন। চেম্বার হচ্ছে রবিবার হচ্ছে গড়িয়াহাটে পণ্ডিতজিকে পাবেন, সোমবার দক্ষিণেশ্বর পাবেন, মঙ্গলবার হাতিবাগান পাবেন, বুধ শুক্র এবং শনিবার বারাসাতে আপনি চেম্বারে পাবেন। বুকিং নাম্বারে বুক করে নেবেন। ফেসবুকে আমাদের অনুষ্ঠান দেখতে পারেন, ফেসবুকে সিটিভিএন একেডি প্লাসকে ফলো করে নেবেন, ইউটিউবে সিটিভিএন একেডি প্লাসকে সার্চ করে সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে আমাদের সমস্ত প্রোগ্রাম আপনারা দেখতে পাবেন। আসুন, আজকে যে বিশেষ কথা আমরা বলে রেখেছিলাম যে জগন্নাথের ক্রোধ, এটা নিয়ে আজকে আমরা আলোচনা করব, বা জগৎ প্রভু বা জগন্নাথ, তার ক্রোধ নিয়ে আমাদের আজকে বিশেষ জগন্নাথ কথায় আলোচনা। পণ্ডিতজিকে আমি অনুরোধ করব শুরু করবার জন্য। হ্যাঁ, আজকে থাকবে জগন্নাথ কথায়, আজ থাকবে জগন্নাথ প্রভুর ক্রোধ নিয়ে বলবো। প্রভু জগন্নাথ শুধু দয়ালু এবং কোমল হৃদয় নয়, প্রয়োজনে তিনি কঠোরও হতে জানেন। আজ আপনাদের মায়াপুরের কাছে একটি জগন্নাথ মন্দিরে একটি অলৌকিক ঘটনা নিয়ে বলবো। এই বিষয়ে আরও স্পষ্ট হবে যে এই অলৌকিক ঘটনার মধ্যে দিয়ে অনেক বছর আগে মায়াপুরের কাছে একটি জগন্নাথ মন্দির ভগ্নপ্রায় অবস্থায় ছিল। তখন গ্রামের এক কিশোর গরু চড়াতে চড়াতে মন্দিরের পাশ দিয়ে যেত। চারদিকে ছড়িয়ে ছিটিয়ে ছিল মন্দিরের ভাঙা ইট। একদিন খেলার ছলে সে একটি ইট লাঠি দিয়ে ভেঙে দূরে ছুঁড়ে ফেলে দেয়। বিষয়টি সে তেমন গুরুত্ব দেয়নি, কিন্তু সেই রাতেই ঘটল আশ্চর্য ঘটনা। সারা রাত সে ঘুমোতে পারল না। বারবার যেন একটি করুণ অথচ গম্ভীর কণ্ঠস্বর তার কানে ভেসে আসতে লাগলো, আমার মন্দিরের ইট তুমি কেন বাইরে ফেলে দিলে? এই অলৌকিক আহ্বান তার হৃদয়কে গভীরভাবে নাড়া দিল। পরদিন সকালে সে ছুটে গিয়ে সেই ইটটি খুঁজে বার করল এবং যেখানে ছিল সেখানে আবার যথাস্থানে রেখে দিল। তারপরেই তার মনের অশান্তি দূর হলো এবং সে শান্তি অনুভব করল। প্রভু জগন্নাথের কৃপা ও মহিমা এমনই যে তার সঙ্গে সম্পর্কিত কোনো বস্তুই তুচ্ছ নয়। এমনকি তার মন্দিরের একটি ইটও তার সম্পত্তি, যার প্রতি অসম্মান ভক্তের জীবনে অশান্তির কারণ হতে পারে। এই ঘটনা আমাদের শেখায় যে ভগবানের মন্দির, বিগ্রহ, প্রসাদ, তুলসী, ধ্বজা কিংবা মন্দিরের একটি ইট সবই পবিত্র। ভক্তের কর্তব্য হলো সেগুলো শ্রদ্ধা ও ভক্তি বলে সম্মান করা। আমরা যাকে তুচ্ছ বলে মনে করি, ভগবানের কাছে সেটিও মূল্যবান। এবং যে ভক্ত ভগবানের প্রতিটি সম্পদকে সম্মান করে, তার জীবনেই নেমে আসে প্রকৃত শান্তি ও ঈশ্বরের কৃপা। আসবো আগামীকালও বিশেষ এই অনুষ্ঠান নিয়ে, এবং থাকবে রথযাত্রা পর্যন্ত এই বিশেষ অনুষ্ঠান জগন্নাথ কথা। হ্যাঁ, আপনারা শুনবেন এটা, এই অনুষ্ঠান অবশ্যই। এবার আমি একটু পণ্ডিতজিকে জিজ্ঞেস করি, যেটুকু সময় রয়েছে, যে এই যে ঈশ্বরের কৃপা পাওয়ার জন্য একজন সাধারণ মানুষকে কি কি নিয়মাবলীর মধ্যে থেকে যাওয়া উচিত, এবং এই ক্ষেত্রে অ্যাস্ট্রোলজার কতটা গুরুর ভূমিকা পালন করতে পারে? এটা একটা দামি কথা বলেছেন। হ্যাঁ, আমাদের কাছে কিন্তু এই প্রশ্ন নিয়ে অনেকে আসে। আচ্ছা, হ্যাঁ, যে আমার কি করণীয়, হ্যাঁ আমি কি করব, মানে মানে আমরা তো প্রতিটা মানুষের তো বিভিন্ন রকম সমস্যা নিয়ে আসে, এবং সবাই যে নাস্তিক তা কিন্তু নয়। হ্যাঁ, তাই তো? প্রত্যেকে কিন্তু ঈশ্বরের সেবা করেন, প্রতিনিয়ত সেবা করেন, মানে আমাকে এর থেকে ভালো থাকার জন্য। অর্থাৎ ঈশ্বরের উপরে যে আমরা পুজো পাঠ অনেক কিছুই করি, কিন্তু
আরও ভালো থাকার জন্য কি করণীয়? আমি একটা কথাই বলবো, যে ঈশ্বরের উপর বিশ্বাস, আচ্ছা, বিশ্বাস রাখতে হবে। তুই স্তব মন্ত্র পাঠ করলেই চলবে না। আচ্ছা, আরো বড় সঙ্গে পুজো করলে যে আমি বড় দোকান থেকে বড় বড় দুটো লাড্ডু কিনে নিয়ে আসলাম, হ্যাঁ, লোককে দেখালাম আর ওই সে ধূপকাঠি দেখালাম, সেটা কিন্তু সব নয়। ঈশ্বরের কে আর্জি জানাতে হবে, সেটা মনের থেকে জানাতে হবে, সেটাকে আর্জি জানাতে হবে, যে সে যে কোনো সমস্যায় থাকুক না কেন, সমস্যা মানুষের জীবনে থাকবে, ঈশ্বর সমস্যা দূর করতে আসবে না। ঈশ্বরের উপর বিশ্বাস রাখতে হবে যে আমার জীবনে সমস্যা আছে, থাক, আমার জীবনে সমস্যা তো থাকবে, মানুষের জীবনে তো সমস্যা থাকবে। মানে তার জন্য ডিপ্রেশনে গেলে হবে হ্যাঁ, না, হতাশ অবসাদ হলে হবে, অবসাদগ্রস্ত হলে হবে না। মানে অনেকে আছে যে আমার এত সমস্যা ছুড়ে দিয়ে বসে, হ্যাঁ, আমি আর বিশ্বাস রাখতে পারি না, আমি আর এসব করবো না, মানে পুজো পাঠ হ্যান করবো না, এগুলো ভুল ধারণা। তার একটা সবচেয়ে বড় উদাহরণ কিন্তু আপনি নিজেও। হ্যাঁ, এটা ভুল ধারণা। ঈশ্বরের উপর বিশ্বাস রাখতে হবে, হ্যাঁ, সব কিছুর উপর বিশ্বাস রাখতে হবে, তাই না? বলুন, যে মানে আমি যদি কোনো গুরুর উপর আমি যখন মানে আমি অ্যাস্ট্রোলজি শিখেছি, সে আমার এটা হচ্ছে বংশ পরম্পরা হতে পারে, যে আমার বাবার কাছ থেকে শিখি বা কাকার কাছ থেকে শিখি, তাদের মধ্যে বিশ্বাস রেখেই আমি শিখেছি। তারা যেভাবে গুরু হয়ে, এগুলো তো গুরুমুখী বিদ্যা, একদম একদম। অ্যাস্ট্রোলজি হচ্ছে গুরুমুখী বিদ্যা, এর কোনো স্কুল কলেজ নেই, এখন হয়েছে অনেক কিছু, হ্যাঁ, এবং গুরুমুখী বিদ্যা এটা। আমরা যেটা শিখেছি বংশ পরম্পরা গুরুমুখী বিদ্যা, অর্থাৎ সে আমার বাবা হোক কাকা হোক, তারাই আমার গুরু। তারা যেভাবে আমাকে শিক্ষা দিয়েছে আমি সেইভাবে শিখেছি, এবং এই গুরুমুখী বিদ্যা তার উপর ভরসা করতে হয়েছে। আমরা যে স্কুলে পড়ি, প্রায় মনে হয় 40 বছর হয়ে গেল না ভৃগুদা অ্যাস্ট্রোলজি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। অতএব ঠিক সেভাবে ঈশ্বরকেও কিন্তু বিশ্বাস হচ্ছে মিলাই বহুদূর। ঈশ্বরের খুব বিশ্বাস না রাখলে কিন্তু কোনো কিছুতেই সাফল্য পাওয়া যায় না। যতই পুজো পাঠ করি, স্তব মন্ত্র পাঠ করি, হ্যাঁ, আপনি স্তব মন্ত্র পাঠ করবেন না, কিন্তু তবুও ঈশ্বরকে বিশ্বাস করবেন। বিশ্বাস হচ্ছে মুক্তি। হ্যাঁ হ্যাঁ, বিশ্বাসই হচ্ছে মুক্তি। বেশ, আজকে এখানে শেষ করব। অবশ্যই সবাই পরবর্তী অনুষ্ঠান অর্থাৎ কাল সকালের আবার অনুষ্ঠান দেখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভৃগুদাকে অনেক ধন্যবাদ। নমস্কার সবাইকে।